প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, দপ্তরের দায়িত্বে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব রেজাউল করিম রনি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে নতুন রাজনৈতিক দলের। এই যে জাতীয় নাগরিক পার্টির তারা যে ঘোষণাটা দিয়েছেন, সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন, এ দুটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছে সবাইকে। একটু আলাদা, একটু অন্যরকম, বিশেষ করে অনেকে যারা চাচ্ছেন না সেই কারণে সম্ভবত আলোচনায় বেশি আসছে। বিরোধিতাটা এসে মূলত বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে। বিএনপির মির্জা আব্বাস বলেছেন যে নতুন দলের স্লোগান বুঝি না। সালাউদ্দিন আহমদ উনি বলেছেন, উনি প্রশ্ন তুলেছেন রীতিমতো যে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন কেন। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি বিষয়টি কিভাবে দেখছেন? শুধু বিএনপি না, আমি বলবো অন্যান্য অপরাপর যে রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোরই একটা সমস্যা হলো যে তারা 5 তারিখকে ঠিকমতো রিড করতে পারতেছে না, বুঝতে পারতেছে না 5 তারিখে ঘটনাটা কি ঘটছে। এইটা যদি আপনি বুঝতে পারতেন তাহলে এই যে নেতাদের বক্তব্য যেগুলো আসছে অন্যরকম বক্তব্য আসতো। 5 তারিখে ঘটনাটা ঘটছে এখানে হলো 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন ঐতিহাসিক কর্তাসত্তার আবির্ভাব হয়েছে। সেই নতুন ঐতিহাসিক কর্তাসত্তা তার অপরাপর এবং পূর্ববর্তী সমস্ত আপনার বাস্তবতা বা রিয়েলিটিকে ছাপিয়ে গিয়ে একটা নতুন বাস্তবতার জন্ম দিচ্ছে। ফলে আমরা 5 তারিখের আগের যে বাংলাদেশ এবং 5 তারিখের পরের যে বাংলাদেশ, এইটার মধ্যে যে একটা প্যারাডাইম শিফট ঘটে গেছে, যেটাকে বলে যে পাটাতন পরিবর্তন ঘটে গেছে, এইটা বুঝতে পারতে হবে। এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে রাজনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ইভেন এটা যদি বৈষম্য বিরোধীর থেকে বা নাগরিক কমিটি থেকে যে রাজনৈতিক দল হইলো তাদের জন্য বুঝতে পারা জরুরি। এটা সবার জন্যই বাস্তবতা আকারে হাজির হয়েছে। এটা এমন না যে শুধু বিএনপি, জামাত বা প্রত্যেকের জন্য। এখন এই বাস্তবতার ক্ষেত্রে দেখেন, এই পার্টিটা হওয়ার ক্ষেত্রে এর চেয়ে ভালো ব্যাপার আর হয়নি মনে হয় বাংলাদেশের 53 বছরের 54 বছরের ইতিহাসে এরকম একটা পার্টি হওয়াটা। কেন এত ভালো ব্যাপার? এই অভ্যুত্থানের স্পিরিটটা, যেটাকে আমরা বলতেছিলাম জেনজি যে একটা নাগরিক ভিত্তিক রাজনীতি দেখতে চায়, যেটা আমি খুবই পার্সোনালি আমি খুব হ্যাপি। কারণ আমি অনেকদিন যাবতই বলতেছিলাম যে আমাদের 24-এর কোনো রাজনীতি নাই, আমাদের একটা রাজনীতি লাগবে এবং সেই রাজনীতিটা হবে একটা নাগরিক ভিত্তিক, হ্যাঁ, রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক ভিত্তিক রাজনীতি। এতদিন আমরা দেখতাম কি ট্রাইবাল পলিটিক্স, হয় আপনি আওয়ামী লীগ করবেন, জামাত করবেন বা বিএনপি করবেন, ওই হিসাবে আপনার দল ক্ষমতায় আসলে আপনি সুবিধা পাবেন। নো, একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের ব্যাপারটা হলো সেই রাষ্ট্রটা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে, তার সমর্থনের ভিত্তিতে শাসিত হয় না, তার ব্যক্তি মানুষের সার্বভৌম স্বাধীনতার আলোকে শাসিত হয়। এই যে রিপাবলিকের ধারণা, এরকম একটা রাষ্ট্রই আমরা করতে পারিনি। আমরা একটা ট্রাইবাল পলিটিক্সের মধ্যে আটকে গেছিলাম 54 বছর ধরে। সেই জায়গা থেকে এরকম একটা রাজনীতির জন্য আমরা আসলে অনেক দিন যাবতীয় কথা বলতেছি, কাজ করতেছি। এবং অভ্যুত্থানের পরে আমি পার্টিকুলারলি এই জায়গাটা বারবার প্রায় প্রত্যেক শুতে একবার করে মনে করাই দিচ্ছি। তো এখন যেহেতু এই দলটি, হ্যাঁ, তারা তাদের নামের মধ্যেও নাগরিক পার্টি এবং তারা নাগরিক হয়ে ওঠার এই যে একটা ব্যক্তির সার্বভৌম অধিকারের ভিত্তিতে একটা রাজনীতি তারা যে প্রপোজ করতে চাচ্ছে, এটা আমার জন্য খুবই আনন্দের। এই যে নাগরিক ভিত্তিক রাজনীতির যে আকাঙ্ক্ষাটা দীর্ঘদিন যাবৎ ছিল, এইটা যে তারা বুঝতে পারলো, হ্যাঁ, এবং এখন পুরো পূর্ববর্তী বা পুরানা স্ট্রাকচারের যে রাজনীতি, তাদের সাথে যে একটা কনফ্লিক্ট হবে এটাই স্বাভাবিক। এটা আমি বিস্মিত হওয়ার কিছু নেই। আপনি মির্জা আব্বাসের বক্তব্যের কথা বললেন বা সালাউদ্দিন সাহেবের বক্তব্যের কথা যে বললেন, এতে অবাক হওয়ার কিছু নেই। এবং দেখেন, ওনারা 31 দফা প্রপোজ করতেছে না, ওনাদের মতো করে প্রপোজাল দিচ্ছে না। তো এইটা একটা পার্টি, এই পার্টি তো কিছু প্রপোজাল লাগবে। সেই পার্টির প্রপোজাল হইল আপনার এই দ্বিতীয় রিপাবলিক এবং আপনার গণপরিষদ নির্বাচন। এবং এই দাবিটা কোনো বিপ্লবী দাবি না, কারণ এই পার্টি জনগণের ম্যান্ডেট নিয়ে তার ক্ষমতায় আসতে হবে। মানে সে গণপরিষদ চাক বা আপনার বলেন সেকেন্ড রিপাবলিক চাক, তাকে যাই করতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। এবং বিএনপি যে 31 দফা দিচ্ছে বা জামাতেরও যে দফা থাকবে, যারই আসুক তাকে ম্যান্ডেট নিয়ে আসতে হবে, তাই না? এই যে ম্যান্ডেট নিয়ে আসার একটা পূর্ব শর্ত হাজির হচ্ছে, সেদিক থেকে আমি মনে করি এখন রাজনৈতিক তর্কগুলো বা এক দলের বিরুদ্ধে আরেক দলের আপনার কথাবার্তাগুলো এমন একটা জায়গায় আসা দরকার, যে জায়গাটা হবে কি, কে কত ভালো প্রপোজাল জনগণকে দিতে পারে।
আমরা একটা আওয়ামী মডেলের বাইরে যাইতে চাই। আওয়ামী এই পার্টিকে কেন স্বাগত জানাইতে হবে? এই পার্টি হওয়ার মধ্য দিয়ে এই পার্টি ক্ষমতা নিতে পারবে কিনা, এই পার্টি সব কিছু ভালো কিনা সেই তর্কে আমি যাচ্ছি না। এই পার্টির 1000 সমস্যা আছে, কিন্তু আমরা এই পার্টি হওয়ার মধ্য দিয়ে ইমিডিয়েট যেটা পাইলাম, আওয়ামী মডেলের বাইরে যাওয়ার একটা উইন্ডো পাইলাম। রাইট। সালাউদ্দিন সিফাত, এই সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচন, এই প্রসঙ্গগুলো জাতীয় নাগরিক কমিটি থেকেও কিন্তু বারবার এসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও বারবার উঠিয়েছে। আমার প্রশ্ন, সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন প্রধান রাজনৈতিক দলগুলো যদি না মানতে চায় তাহলে কি হবে? শুধুমাত্র রাজনৈতিক দল না, রাজনৈতিক পক্ষ না, বরং যারা যারা পূর্বতন স্টাবলিশমেন্ট ছিল তারা কেউই আসলে এখান থেকে উত্তরণের যে পথ সেটা দেখতে চান না। এখন সেকেন্ড রিপাবলিক কথাটাকে আপনি হয়তো বর্গ আকারে সেকেন্ড রিপাবলিক ভাবে আপনি প্রকাশ করছেন বা তুলে ধরছেন, কিন্তু এটার পেছনে মানে এগুলোর স্টোরিগুলো কি, অনেকগুলো স্টোরির একটা সন্নিবিদ্ধ রূপ হচ্ছে সেকেন্ড রিপাবলিক। যেমনটা আমরা বলেছি যে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী আকারে হাজির হচ্ছি, পলিটিক্যাল কমিউনিটি আকারে, এবং যার একটা পলিটিক্যাল কর্তাসত্তা 2024 সালে আসলে হাজির হয়েছিল। এবং আপনি যদি আমাদের এই যে আত্মপ্রকাশের যে ঘোষণাটা দেখেন, এটা আসলে ঘোষণাপত্র না, ঘোষণাপত্র আমরা আগামীতে পাবলিশ করব। আমাদের যে আহ্বায়ক কমিটিটা গঠিত হয়েছে তারাই বেসিক্যালি এই কাজগুলো করবেন এবং পাবলিশ করবেন। কিন্তু আত্মপ্রকাশের দিন যে সূচনা বক্তব্যটা জনাব নাহিদ ইসলাম দিয়েছেন, সেখানে তিনি কিন্তু আমাদের যে হিস্ট্রিক্যাল যে ট্রানজিশন, আমরা হিস্ট্রিতে আমরা কিভাবে নিজেদেরকে দেখছি সেটাও কিন্তু বর্ণনা করেছেন। আপনি যদি আমাদের উপনিবেশ বিরোধী যে লড়াই বা সংগ্রাম সেটাকে দেখেন, সেটা একটা আলাদা চরিত্র আছে, আলাদা একটা সুরত আছে, সেটাকেও তিনি অ্যাড্রেস করেছেন। তারপর সেখান থেকে আপনি যদি ইভেন জমিদারি প্রথার যে বিলোপ সেটাও কিন্তু অ্যাড্রেস করতে হবে আমাদেরকে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে 1971 সালের একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, একটা জনযুদ্ধের মাধ্যমে আমরা কিন্তু আবার রাজনৈতিক কর্তাসত্তা জানান দিয়েছি। পরবর্তী 2024-এ এসে আমরা এখন তো জানান দিচ্ছি। কিন্তু এর মধ্যে যে 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 ফারাকগুলো রয়ে গেছে, লাইক 1971 সালকে যে মহান মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজের যে ন্যারেটিভ, নিজের যে বয়ান সেটার উপর দাঁড় করিয়েছে, এবং তারা এটাকে জাতির যে একটা জনযুদ্ধ সেটাকে পুঁজি করে তারা এটাকে জাস্ট আওয়ামী মতাদর্শের মধ্য দিয়ে এটাকে প্রসারিত করেছে। সো আমরা সেখান থেকে এটাকে উদ্ধার করে মুক্তিযুদ্ধকে মানুষেরই যে আসল যে চেতনা ছিল, মানুষ আসলে যেভাবে এটাকে রিড করেছে আমরা সেভাবে আসলে দেখাতে চেয়েছি। ফলে এগুলোকে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এতদিন পর্যন্ত আসলে মানুষের মানবিক যে মর্যাদা সেটা কিন্তু পুনরুত্থিত হয় নাই। মানুষের মানবিক মর্যাদা বলতে কিছুই ছিল না। আপনার গত 53 বছরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক উদ্যোগ, কোনো রাজনৈতিক পক্ষ কিন্তু আসলে মানুষের মানবিক মর্যাদা যে প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম বা চেষ্টাগুলো থাকা উচিত ছিল, পুরনো যে সকল রাজনৈতিক দল সমূহ ছিল আর কি, তারা আসলেভাবে কাজ করতে পারেন না, এবং এটা এস্টাবলিশমেন্টও এটার জন্য দায়ী আছেন। এখন আমরা তাহলে কি করতে চাচ্ছি? আমরা বারবার বলছি যে আমরা বাইনারি পলিটিক্সের ঊর্ধ্বে উঠবো, অর্থাৎ এটা চেতনার পক্ষে শক্তি, এটা চেতনার বিপক্ষে শক্তি, এটা অমুকপন্থী, এটা তমুকপন্থী, এই ধরনের যে বাইনারি পলিটিক্স, এটার ঊর্ধ্বে উঠে আমরা কিভাবে মানুষের মানবিক মর্যাদাটাকে রক্ষা করতে পারি এবং তাদের যে একটা নিউ নর্মস সেট করা, বেসিক্যালি যে নর্মসের মাধ্যমে আসলে কে কোন রাজনৈতিক দল করেছে, কে কোন রাজনৈতিক পক্ষের সাথে সংশ্লিষ্ট, এটা দিয়ে তার নাগরিক অধিকার বিবেচিত হবে না, তার নাগরিক অধিকার বিবেচিত হবে সে রিপাবলিকের একজন নাগরিক সেই হিসাবে। আর দ্বিতীয় যেটা গণপরিষদ নির্বাচন, এটা নিয়ে অনেক রাজনৈতিক দল কথা তুলছে যে এটা কি গণতান্ত্রিকতার পথে যে অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করবে কিনা বা সেটাকে দূরে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা কিনা। আমি বলতে চাই, নির্বাচনই যদি গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ হয়ে থাকে তাহলে গণপরিষদ নির্বাচনও তো একই, সেটাও তো এক ধরনের নির্বাচন। তার উপর আমরা যে গণপরিষদ নির্বাচনের কথা বলছি সেটা তো কেবলমাত্র সংবিধান প্রণয়ন বা সংবিধান সংস্কার এই সংশ্লিষ্ট না। আমরা আমাদের প্রস্তাবনায় স্পষ্ট আকারে বলেছি যে গণপরিষদ নির্বাচন আমরা চাচ্ছি, তার মধ্য দিয়ে যারা এই সংসদে যাবেন তারা গঠনতন্ত্র তথা সংবিধান প্রণয়ন করবেন, সংবিধান সংস্কার করবেন, পুনর্গঠন করবেন, পুনর্লিখিত যা ইচ্ছা তারা সেখানে বসে সেটা সেট করবেন, এবং এটা সেট করার পরেই কিন্তু এই একই গণপরিষদটাই আবার আইনসভায় তথা জাতীয় যে সংসদ সেখানে রূপ নেবে। তাহলে ফলে আমরা যে আসলে এটাকে নির্বাচনী, যারা বলছেন যে নির্বাচনী গণতান্ত্রিকতার পথে যাত্রার একমাত্র পথ, আমরা তাদের সেই কথাটার সাথে এগ্রি করছি যে ওকে ঠিক আছে, তাহলে দেন আমাদের গণপরিষদ নির্বাচন, তাদের সমস্যাটা কোথায়? গণপরিষদ নির্বাচন হলে তো একটা নির্বাচন হচ্ছেই, তার মধ্য দিয়ে কিছু লোক সেখানে সিলেক্টেড হচ্ছে, নির্বাচিত হচ্ছে, তারা সেখানে যাচ্ছে, এবং পরবর্তীতে সংবিধান প্রণয়ন, সংবিধান সংস্কার, পুনর্গঠনের পরে তারা হচ্ছে আইনসভায় নিজেদেরকে আবার রূপান্তর করছে। ফলে এইখানে গণতান্ত্রিকতার পথে যে অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করা, সেটাকে মানে দূর করে রাখার এই ধরনের কোনো প্রচেষ্টা হিসেবে এটাকে রিড করা ঠিক না। আর আমরা যদি দেখি যে
বাংলাদেশের যে আমরা যে চিন্তা নিয়ে এই অভ্যুত্থানে নিজেদের তরুণরা এই অভ্যুত্থানে নিজেদের রক্ত দিয়েছে সেটাকে যদি বাস্তবায়িত হতে না দেখে তাহলে অবশ্যই তরুণরা আবারও রাজপথে নেমে আসবে, আবারও নিজেদের রক্ত দেবে এবং তারা যে পুরনো বন্দোবস্ত তারা যে চায় না সেটাকে আবারও জনগণের সামনে, জাতির সামনে, মানুষের সামনে সেটা আবার উপস্থাপন করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরেকটি কথা বলেছেন যে যারা গণপরিষদের বিষয়ে সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয়ে সামনে আনছে, হয় তারা বুঝে অথবা না বুঝেও আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। এমনই বিশেষ করে জাতীয় স্থানীয় নির্বাচনের কথা যারা আগে চান তাদের কঠোর ভাষায় আক্রমণ করে বলেছেন যে 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান কি মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য এই দাবি তুলছে? আমার প্রশ্ন হলো যে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপির কিছু নেতা তারেক রহমান অত্যন্ত গঠনমূল্য বক্তব্য রাখেন, কিন্তু এখানকার কিছু নেতৃবৃন্দ এমনভাবে কথা বলেন যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ যেভাবে কথা বলতো ঠিক সেই সুরে, আমি যেটা বলবো সেটাই হতে হবে, অন্যের কোনো কথার মূল্য নেই। বিএনপি, জামাত সহ যত ফ্যাসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে, আমি তাদের যে সংগ্রাম, তাদের যে ত্যাগ তিতিক্ষা, সেটাকে আমি শ্রদ্ধার সাথে আমি সবসময় স্মরণ করি, বলি। তারা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে। এখন তাদেরকে রিড করতে হবে যে মানে বুঝতে পারতে হবে যে 2024 সালে জনগণ কেন রাস্তায় নেমেছিল, তারা কেন অভূতপূর্বভাবে এতগুলো মানুষজন নিজেদের প্রাণ বিলিয়ে দিল, যেখানে পুলিশ বলেছে যে একটা মরে আর একটা আবার চলে আসে। সো এইটা কেন মানুষজন কিভাবে এভাবে অকুতভয় হয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছে, এই জিনিসটা তাদেরকে রিড করতে পারতে হবে। এখন দেখেন, সেকেন্ড রিপাবলিক এটা শুধুমাত্র যে আমরা বলছি এরকম না, এটা পৃথিবীতে বেশ মানে এটা প্রচলিত একটা আইডিয়া। ফ্রান্সে যদি আপনি দেখেন, নাইজেরিয়াতে দেখেন, বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে এই ধরনের আইডিয়া খুবই কমন। ফ্রান্সে তো বিপ্লবের দুবার হয়েছে। জি, সো এটা খুবই কমন। এখন এটা যদি আমরাই যদি কেবলমাত্র না বুঝে বলে থাকি বলে উনি মনে করে থাকেন, তাহলে ফ্রান্সের মানুষজন যেখানে বলা হচ্ছে যে তারা রেভলিউশন করে গণতান্ত্রিক পথে অগ্রযাত্রা করেছে, গণতন্ত্রকে সামনে নিয়ে এসেছে, সাম্যর কথা বলেছে, তো তারা কিভাবে আসলে তারাও কি তাহলে ভুল করেছে? আর নাইজেরিয়ার কথা যদি আমি বলি, তারাও কি তাহলে ভুল করেছে? তাহলে পৃথিবীতে তো এগুলো খুবই নজির আছে এদের। সো এটা আমাদের কোনো একদম যে আমরা নতুন একদম কিছু ইয়া করে দিচ্ছি, স্থানীয় নির্বাচনের ব্যাপারে দেখেন, যে কথা উনি বলেছেন একই কথা ঘুরিয়ে ফিরিয়ে আমিও বলতে পারি। ছাত্র জনতা যদি স্থানীয় ইলেকশনের জন্য যদি প্রাণ না দিয়ে থাকেন, রক্ত না দিয়ে থাকেন, তাহলে কি তারা জাতীয় সংসদ নির্বাচনের রক্ত দিয়েছেন? দেখেন, আমরা প্রথমেই কিন্তু প্রস্তাবনাটা দিয়েছিলাম গণপরিষদ নির্বাচনের কথা। আমরা জাতীয় সংসদ বা স্থানীয় সংসদ নির্বাচন এইটার মধ্যে এই তর্কে আমরা ঢুকি নাই। আমরা প্রথমেই আমাদের প্রস্তাবনা আকারে দিয়েছিলাম যে আমাদের যে 1972 সালের সংবিধান, যে মুজিববাদী সংবিধান, সেই সংবিধান আমাদের অধিকার রক্ষা করতে পারে না, সেই সংবিধান আমাদের বাংলাদেশপন্থী না, আমাদেরকে সুরক্ষা দিতে পারে না, সুতরাং সেটাকে পরিবর্তন করা জরুরি। আর এই জরুরত পূরণ করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে গণপরিষদ নির্বাচন। আমরা কিন্তু প্রথম থেকেই গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছি। পরবর্তীতে এখন নতুন করে রাজনৈতিক যে পার্টিগুলো তারা স্থানীয় সংসদ নির্বাচন এবং হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের যে তর্কটা সেটা হাজির করছে, কিন্তু আমাদের প্রাইম ফোকাসে কিন্তু ছিল গণপরিষদ নির্বাচন। কেন? কারণ আমরা মনে করি ছাত্র জনতার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের একটা নতুন রাষ্ট্রকল্প আছে, তাদের নতুন ভিশন আছে, এবং সেটার মধ্য দিয়ে তারা নতুন একটা বাংলাদেশ দেখতে চায়। তো সেটার জন্য আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে। সো আমরা আসলে এই বিতর্কে এই যে দুইটা তর্ক আছে, সেই তর্কে আমরা প্রথমে ঢুকিই নাই। আমাদের প্রথম প্রাইম ফোকাসটাই ছিল গণপরিষদ নির্বাচন। রেজাউল করিম রনি, আসলে স্থানীয় নির্বাচনের ব্যাপারে বিএনপি যে একদম মারমুখী যে কোনোভাবে ইলেকশন করতে দেওয়া যাবে না, কিন্তু জরিপে বলছে 67% মানুষ চায় যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচনটা হোক। যে রাজনৈতিক দলগুলোর যে পুরনো থিওরি ছিল যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে নেতা বড়, কিন্তু বেগম খালেদা জিয়া বিএনপির বর্ধিত সবাই কিন্তু জিয়াউর রহমান একটা কথা বলেছিলেন, সেটা হলো নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু আমরা মনে করছি সেই পুরনো ফর্মুলাটা আবার চলে আসছে। আইন শৃঙ্খলা রক্ষার অবস্থাটা খুবই অসন্তোষজনক। হ্যাঁ, অভিযান চলছে, তারপরে হলো আপনার বিশেষ পেট্রোল নামানো হয়েছে, কোনো কিছু তো সন্তোষজনক অবস্থায় যাচ্ছে না। এই অবস্থায় স্থানীয় বলেন, জাতীয় বলেন, কোনো নির্বাচনের জন্যই যে ধরনের কাঠামো দরকার, যে ধরনের স্থিতিশীলতা দরকার, সেটা এখনো আসে নাই। সেটা আসার জন্য যে রাজনৈতিক দলগুলো যদি চায় সেটা তারা কিছু করবে না, সেখানে তো পুলিশের দরকার নেই। আমরা কিন্তু আর লক্ষণ দেখেছি না। এখন ব্যাপার হলো এই স্থিতিশীলতার জন্য দরকার কি? দরকার হলো অভ্যুত্থানের যে ঐক্যটা, দেখেন অভ্যুত্থানের ঐক্যটা সংরক্ষণ করা সবার আগে জরুরি আমাদের।
আমাদের রাজনীতির কাঠামোটা কি হবে 5 তারিখের পরে সেটা কিন্তু আমরা বারবার ভুলে যাচ্ছি। আমাদের কাঠামোটা হবে, দেখেন, এই জাতীয় নাগরিক পার্টি হোক, বিএনপি হোক, জামাত হোক, আমাদের প্রথমত অভ্যুত্থানের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, 1 নাম্বার। হ্যাঁ, অভ্যুত্থানের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা কি করব, কারণ ফ্যাসিবাদী স্ট্রাকচার এখনো অটুট, তাদের অর্থ সম্পদ এবং আপনার পার্শ্ববর্তী পরীক্ষিত শত্রু রাষ্ট্র আপনি জানেন তারা কতখানি আপনার ক্ষতি করতে পারে। ফলে আপনি প্রথম কথা হলো এই জায়গায় আপনি কোনো কম্প্রোমাইজ করবেন না। আপনি সেকেন্ড রিপাবলিক চান, আপনি গণপরিষদ চান, 30 দফার মধ্য দিয়ে বলতেছে হ্যাঁ সেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে, সেখানে হ্যাঁ সংবিধানের জন্য একটা কমিটি পক্ষ করবে। ফলে সিমিলার অনেক প্রস্তাবনা আছে, ফলে উই নিড ডায়লগ। হ্যাঁ, ডায়লগের অবস্থা আছে। হ্যাঁ, জামাতও ধরেন ইন্ডিয়ার ব্যাপারে তার একটা পজিশন আছে, তো ফলে সিমিলার কতগুলো পলিটিক্স আছে, তাই না? তো এখন আমাদের এতদিনের রাজনৈতিক ট্রেডিশন কি ছিল, বাইনারি, যেটা বলা হচ্ছে যে একটা বিপরীতে আরেকটা, না গেলে আপনি না হয় বিরোধী দল না। নো, রাজনীতি হইতে পারে গঠনমূলক, আমরা সিমিলার পয়েন্টে থাকতে পারি, কাছাকাছি মতামতের মধ্যে থাকতে পারি, তাইকেও আমরা আলাদা রাজনীতি করতে পারি। হ্যাঁ, আমি তো মনে করি সেকেন্ড রিপাবলিক, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, গণপরিষদ এবং জামাতের তাদেরও যে আপনার এক ধরনের মূল্যবোধ ভিত্তিক রাজনীতি, এগুলোর মধ্যে একটা সুন্দর ডায়লগ সম্ভব, এর মধ্যে অনেক সিমিলারিটি আছে। সেই সিমিলারিটির মধ্যে সবচেয়ে স্মার্ট প্রস্তাবনা যে দিবে এবং জনগণ যেটা অ্যাকসেপ্ট করবে সেটা উইন করবে। হ্যাঁ, এখন ওরা বলতেছে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ, তার মানে এর 100 ভাগ বিরোধিতার জায়গায় আমার রাজনীতিকরা বিরোধী দল হইতে হবে, এই রাজনীতির দিন শেষ হয়ে গেছে ভাই। এখন সিমিলার একই লাইনের রাজনীতি হইতে পারে। এইটাই হলো প্রোয়েক্ট, এটা ন্যাশন গঠনের রাজনীতির লক্ষণ এরকমই। আর ডিভাইডেশনের রাজনীতির লক্ষণ হইলো আপনি যা বলবেন এর ম্যারিট আমি দেখবো না, আগে আমি আর বিরোধিতা করে নেব, এর বিরুদ্ধে আমার থাকতেই হবে, নাহলে আমার রাজনীতি যেন দাঁড়াবে না। হ্যাঁ, এই জায়গার থেকে সরে আসতে হবে। ঠিক তেমনি জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনের ব্যাপারে, হ্যাঁ, স্থানীয় নির্বাচন হইলে আগে হইলে ছোট দলগুলো সুবিধা পাবে, তাদের নিজেদের রাজনৈতিক বিকাশের ক্ষেত্রে বড় স্কেলে কাজ করা তাদের পক্ষে এখনই সম্ভব না, তারা নতুন অবস্থার মধ্যে আছে। সুবিধা পাবে না কেন? বড় দলগুলো সুবিধা পাবে না কারণ হইলো এখানে ধরেন 4টা-5টা করে প্রার্থী দাঁড়াই যাবে। হ্যাঁ, তারা কন্ট্রোল করতে পারবে না। কেন পারবে না? তারা কন্ট্রোল, এটা বাংলাদেশে কন্ট্রোল করা যায় না এই জিনিস। যদি দল কন্ট্রোল না করে, এখানে তো চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। হ্যাঁ, দল চাইলেও দল চাঁদাবাজি বন্ধ করতে চাচ্ছে কিন্তু পারছে না, যেখানে সেখানে আপনি স্থানীয় নির্বাচনে আপনার মতো করে কন্ট্রোল করে করতে পারবেন। পারে না কম, কিন্তু আরেকটা যুক্তি হলো যে আপনার এখানে হ্যাঁ ফ্যাসিবাদের দোসরদের মধ্যে যারা তথাকথিত ক্লিন ইমেজের, হ্যাঁ, তাদেরকে পুনর্বাসন করার একটা সুযোগ হবে। তাদের টাকা পয়সা দিয়া নতুন লোকদেরকে তারা সামনে আইনা আপনার ধরেন যে আবার এবং সামনে এনে প্রতিষ্ঠিত করবে এক ধরনের ক্ষমতা, মানে লোকাল ক্ষমতা। এখানে একটা প্রশ্ন করি আপনাকে, জাতীয় নির্বাচন হয়ে গেল, একটি দল ক্ষমতায় চলে আসলো, যে কেউ আসলো ক্ষমতায়, তারা যখন স্থানীয় নির্বাচন করবে এই কোনো সমস্যা থাকবে না, এটা বলতে চাচ্ছেন? না, স্থানীয় নির্বাচন, দেখেন, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের এই সমস্যা সমাধান হবে না। কথা হইলো কেন হবে না, এইটা হলো আপনার পলিটিক্যাল স্ট্রাকচারের সমস্যা। আমাদের পলিটিক্যাল স্ট্রাকচারে দেখেন আগে স্থানীয় নির্বাচনের একটা বিউটি ছিল, তাও হাসিনা এটা নষ্ট করে দিয়ে মার্কা ইনক্লুড করে। হ্যাঁ, মার্কা ইনক্লুড করার মধ্য দিয়ে এইটার যে দলীয় লেজুর ভিত্তিক কথাটা বলি না, দলীয় লেজুর ভিত্তিক আসলে ক্যাম্প আছে না, এটা স্থানীয় নির্বাচনে আমরা প্রথম দেখছি যে মানে ব্যাপকভাবে শুরু হয়েছে, প্রায়োগিকভাবে শুরু হয়েছে। দেখেন একটা ক্লিন ইমেজের লোক, সে তার মানে সততা, ইন্টিগ্রিটি, জনগণের প্রতি তার ডেডিকেশন, এগুলোর ভিত্তিতে আর নেতা হইতে পারতেছে না, পারলো না। 15-16 বছর 17 বছরে হাসিনা এই ব্যবস্থা করে দিয়ে গেছে। তো এই ব্যবস্থাটার ফলে যেটা হয়েছে যে হ্যাঁ, এখন জাতীয় নির্বাচন হওয়ার মধ্য দিয়ে, নেতা হওয়ার মধ্য দিয়েই এই পুরা স্ট্রাকচার রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এইটা চিন্তা করার মতো আসলে কোনো অবস্থান নাই, এটা বাস্তবসম্মত না, এটা বললে মিথ্যা বলা হবে, সেটা চেঞ্জ হবে না। তাহলে এটাকে একটা স্ট্রাকচারাল চেঞ্জের মধ্যে নিয়ে এসে আপনি ইলেকশনের কথা বলতে পারেন যে না, স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন না, ব্যাপার হলো পুরো স্ট্রাকচারের এই প্রবলেমটা আছে, ওকে তাহলে আমরা আগে এই প্রবলেমটা সলভ করি, এমন একটা জায়গায় নিয়ে যায় যাতে যে কোনো একটা শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক ধরেন, হ্যাঁ, সে অর্ধেক বেলা কৃষিকাজ করে, বাকি সময় ক্লাস নেয়, তারপরে সে আবার টিউশনি করে, সৎভাবে জীবনযাপন করে, খুব কষ্ট করে, ও যেন মনে করে যে আচ্ছা তাহলে সেও তার বাকি আরেকটা সময় সে জনপ্রতিনিধি হিসেবে, মেম্বার চেয়ারম্যান হিসেবে ভূমিকা পালন করতে পারে। হ্যাঁ, লোকাল মাফিয়া শুধু না, হ্যাঁ, একটা সাধারণ মুদি দোকানদার ও যাতে মনে করতে পারে আচ্ছা ঠিক আছে, সে সৎ সাধারণভাবে
জীবনযাপন করে, মানুষজন তাকে পছন্দ করে, ওকে, হ্যাঁ, এবার মানুষই তারা নিজের যে বাবা তুমি ঠিক আছে, তুমি তাহলে একটু প্রতিনিধি হও। এই যে কালচারটা একসময় ছিল, অনেক আগে ছিল, 80-র দশকের আগেও ছিল, এই জায়গাটা আগে আপনি উদ্ধার করেন, উদ্ধার করে তারপরে আপনি নির্বাচনের কথা বলেন। সেটা শুধু যা স্থানীয় না, আমি মনে করি আমাদের দেখেন বাংলাদেশের সমস্যাটা কোথায়, বাংলাদেশের ক্ষমতাটা ক্যাপচার্ড বাই এলিয়েটস, মাফিয়াস, এটা লোকাল টু টপ, হ্যাঁ, এলিটস নাই, এলিট মানে পলিটিক্যাল এলিট, বিজনেস এলিট। আপনার হইলো আপনার ধরেন পলিটিক্যাল কি এলিটস আছে? পলিটিক্যাল এলিটস কারদের আমি বলি, এখানে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন কক্ষ, হ্যাঁ, পরীক্ষিত ভারতীয় এলিটস শত্রু, বলতে আমরা আমি একটা আমেরিকান, তর্কটা চায়না, উঠালাম কেন জানে? হুম। এলিটস বলতে আমরা বুঝি যাদের পড়াশোনা সহ আর বাকিগুলো আছে, না, আমাদের কিন্তু- আমাদের এলিট, ইউ আর রাইট, আমাদের এলিটিজমটা হলো মাফিয়া এলিট, সেটা বলতে এটা হলো পারি। আপনি, এটা মাফিয়া এলিট। এই এলিটরা, হুম। এই এলিট আপনি যেটা বলতেছেন সোবার, বুর্জোয়া, এনলাইটেন, ওই এলিট না, না। হ্যাঁ, এগুলো ঠিক। হলো জয়নাল হাজারি টাইপের এলিট, শামী ওসমান টাইপের এলিট, হ্যাঁ। তো আপনার এটা পোস্টার দিয়ে সারা শহর ছাপাই ফেলবে মিলনের মতো এলিট আর কি, হ্যাঁ, যেটা আপনার রুচি হলো খুবই আপনার কি বলবো যে টাট্টি ঘট লেভেলের আর কি, হ্যাঁ। তো আপনার সেই এলিট আছে এখানে, মানে মাফিয়া এলিট আর কি, হ্যাঁ, যাদের অ্যাস্থেটিক সেন্স খুবই পোর, হ্যাঁ, এরা রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। এবং রাজনীতিটা, ভোটের রাজনীতি লোকাল টু আপনার জাতীয়, একটা হুজুগ ভিত্তিক। দেখেন ভোট ব্যাপারটা আমরা বুঝি না, ভোট হলো ব্যক্তির সার্বভৌম ক্ষমতার প্রয়োগের ইনস্ট্রুমেন্ট, হাতিয়ার। হুম। সেই সার্বভৌম ক্ষমতা এখানে এর আগেও আমি বলে গেছি ক্যান নট বি এক্সচেঞ্জেবল, এটা 1000 কোটি টাকা দেওয়া বিক্রয়যোগ্য না। আমি আপনাকে বলি, এবার মার্কিন নির্বাচনে আমি নিউ ইয়র্কে ছিলাম, তো এক বিদেশি সাংবাদিক আসলো, আইসা ভোট দেওয়ার পরে জিজ্ঞেস করতেছে ভোট বিষয়ে, সম্মিলিতভাবে ভোটাররা আসে বলে হু আর ইউ, আমাকে তুমি জিজ্ঞেস করতেছো ভোট বিষয়ে, ভোট ইজ মাই সিক্রেট। কয় না, তুমি তো ভোট দিয়াই ফেলছো। কয় আমি যতই দিয়া ফেলি, আমি কাকে ভোট দিছি, কেন ভোট দিছি, কোন বিবেচনা দিছি, আমি এটা এক্সপ্রেস করতে বাধ্য না তোমার কাছে, এটা এক্সপ্রেস করার বিষয় না, বিকজ অফ এটা আমার কমিটমেন্টের অংশ। দেখেন ভোটের ব্যাপারটা এইরকম সিক্রেট, এইরকম সিক্রেসি, এরকম হলি, এরকম একটা পবিত্র ব্যাপার আকারে নাগরিকরা মনে করে, যেই কারণে সেই ভোটটা আসলে ইফেক্টিভ হয়। জি। এখন আমাদের এখানে ভোটটা যদি আপনি হুজুক দিয়া, হ্যাঁ, আপনার ওই যে তেলের টিনের মধ্যে টাকা পাঠাইয়া, টাকা ছড়াইয়া, রাতের বেলা ইয়া করে, এই যে বলে না জি। উৎসব মুখর পরিবেশে, এটা কি বিয়া বাড়ি ইলেকশন? এই শব্দটা কিন্তু ভুল। এই বিয়া হাঙ্গার বিষয় ইলেকশন, উৎসবমুখর পরিবেশে ইলেকশন হলো, উৎসব হবে কেন? এটা সবচেয়ে সিরিয়াস হ্যাঁ। বিজনেস। সিরিয়াস বিজনেসটাকে আপনি এমন ফ্যানাটিক জায়গায় নিয়ে গেলেন যে উৎসব মুখর কইরা, হ্যাঁ, জনগণকে একটা জোয়ারের মধ্যে ফেলাইয়া একটা চোর ডাকাতরে আপনি নেতা বানাই দিলেন। এরপরে সে 2000 কোটি টাকা চুরি করবে 6 মাসের মধ্যে, হ্যাঁ। তো আপনার এই মডেলটা, এই যে আপনি বলতেছি রাজনীতির এই টোটাল মডেলটা, এই মডেল থেকে বের হওয়ার জন্য ব্যক্তির এই যে সার্বভৌম ক্ষমতা, এটাই নাগরিক ভিত্তিক রাজনীতির, জি। হ্যাঁ, আপনার প্রাণ ভ্রমরা, বা এটাই মূল কথা। এটাকে আপনি যদি অ্যাকাউন্টেবল করতে পারেন, এটাকেই যদি রাষ্ট্র ক্ষমতার এককে পরিণত করতে পারেন, তাহলে না একটা সিরিজেনারি রাজনীতি দাঁড়াবে, তাহলে না একটা দেশ হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রেজাউল করিম রনি এবং সালেউদ্দিন সিফাত। সালেউদ্দিন সিফাত, আপনাদের এই দলটি হবে এটা সবাই জানত, এবং আপনারা শেষ পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে মাঠে নামলেন। আপনাদের দলের এত আলাদা বৈশিষ্ট্য রয়েছে, বাংলাদেশে অতীতে কোনো রাজনৈতিক দলের গঠনে এত বৈশিষ্ট্য ছিল না। আপনাদের আহ্বায়ক যিনি হয়েছেন, উনি নিজে এখনও ইউনিভার্সিটির স্টুডেন্ট। সব মিলে একেবারেই আলাদা। মানুষের প্রত্যাশা কিন্তু সেই তুলনায় অনেক বেশি মানুষের প্রত্যাশা।
বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দায়িত্ব নিয়ে কিন্তু রাজনৈতিক দল হয় না, কিন্তু আপনারা অনেকগুলো দায়িত্ব নিয়ে করেছেন। বিশেষ করে একটা দায়িত্বের কথা তো বলবেই, যেটা আসলে রাজনৈতিক দলগুলোতে আলোচনা কম হচ্ছে, সেটি হলো আপনাদের আহ্বানে লক্ষ লক্ষ মানুষ মাঠে নেমেছে, আপনাদের নেতৃত্ব মেনে নিয়েছে, তারা জীবন দিয়েছে। এই যে গণহত্যার শিকার হলেন মানুষ, সাধারণ মানুষ, এই গণহত্যাকারীদের বিচারটার করার দায়িত্ব কিন্তু আপনাদের উপর, কারণ আপনাদের ডাকে তারা এসেছিল। এবং আপনাদের অনেক নেতৃবৃন্দের সঙ্গে আমি আলাপ করে দেখেছি, তারা এই বিষয়টি খুব সিরিয়াসলি দেখেন যে এই গণহত্যাকারীদের বিচার হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই গণহত্যাকারীদের বিচার, জুলাই প্রক্লেমেশন, এই বিষয়গুলোকে রাজনৈতিক দলগুলো ঠিক তত জোরালোভাবে নিচ্ছে না। আপনারা তাহলে কি করবেন? জুলাই গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদী ছিল, গণহত্যাকারী ছিল, তাদের বিচারের ব্যাপারে যদি আমরা বলি, আমরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আমরা সেট করছি সেটা। আমরা বারবারই একটা স্লোগান দেই, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের সাথে সাথে এই স্লোগানটা আমরা দেই, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। সো বিচারই হচ্ছে আমাদের একদম ফার্স্ট আটমোস্ট প্রায়োরিটি জায়গাটা। এখন এক্ষেত্রে আবার আমাদের সরকারের জায়গা থেকেও আমরা কিছু আমরা বলেছি যে সরকারকেও আমরা কিছু সাজেশন দিয়েছি আর কি, আমাদের রাজনৈতিক যে উদ্যোগ ছিল সেটার জায়গা থেকে। যেমন আমরা বলেছি যে বর্তমান যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালকে আসলে এটা একটা সেন্ট্রালাইজড জায়গা, ঢাকা কেন্দ্রিক এটার একটা বিস্তার কার্যক্রম আছে, এইটাকে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে, বিভাগগুলোতে, কারণ অভ্যুত্থান তো আসলে পুরো বাংলাদেশ ব্যাপী হয়েছে। সো এরকম একটা বাংলাদেশব্যাপী যে অভ্যুত্থান, সেখানে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় রংপুরে অনেকেই গুলিতে নিহত হয়েছে, ফেনীতে শহীদ হয়েছে, কক্সবাজারে শহীদ হয়েছে। তো এখন এইসব জায়গার লোকজন তো তারা বারবার শহীদের আহতদের পরিবার বারবার ঢাকায় এসে এটার জন্য বিচার করবে না, খুব জটিল ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার। তো সেই জায়গা থেকে আমাদের সাজেশন ছিল যে এগুলোকে যে সকল আইসিটির যে ট্রাইব্যুনালের যে সকল শাখা বা দফতর বা অফিসগুলো, সেগুলোকে বিভিন্ন আঞ্চলিক রিজিওনাল কিছু অফিস সেট করা যায় কিনা, সেটার একটা প্রস্তাবনা ছিল। এছাড়াও তদন্ত কাজের জন্য আমরা বলেছি যে মানুষ আসলে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড এখন, তারা আসলে দেখতে পাচ্ছে না যে বিচারের যে একটা দৃশ্যমানতা, সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে না। আমরা আইনে বারবার বলি যে জাস্টিস মাস্ট নট অনলি বি ডান, ইট মাস্ট অলসো বি সিন টু বি ডান। অর্থাৎ জাস্টিস যে হচ্ছে, এটা একটা দৃশ্যমানতা প্রয়োজন মানুষের কাছে, তো সেই দৃশ্যমানতা আসলে নাই। তো এটা একটা কারণ হচ্ছে আমরা মানে ব্রিফিং পাচ্ছি না। আইসিটি যে আমাদের ট্রাইব্যুনাল আছে, তাদের উচিত প্রত্যেকদিন ব্রিফিং করা, এবং প্রত্যেকদিন ব্রিফিং করে একটা নির্দিষ্ট মামলার বা কয়েকটা নির্দিষ্ট মামলার যে অগ্রগতি, সেটা বারবার মানুষের কাছে প্রেজেন্ট করা। আমরা এই প্রশ্নটি উঠিয়েছিলাম, আমরা নিজেরাও গণমাধ্যম কর্মীরা নানান জায়গায় কথা বলেছিলাম যে দৃশ্যমান হচ্ছে না কেন। কিন্তু শেষ পর্যন্ত যেটা সরকার থেকে স্পষ্টভাবে বলা না হলেও আমরা জানতে পেরেছি যে তদন্ত করা যাচ্ছে না, মানে তদন্তকারী যে কর্মকর্তা যিনি থাকবেন, বিশ্বস্ত বা সঠিক তদন্তটা করবেন, এটা একটা বড় সংকট তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই সরকারকে তদন্ত কাজের জন্য এবং বিচার কার্যটাকে পরিচালনা করার জন্য প্রয়োজনে ইন্টারন্যাশনাল লয়ার্স হায়ার করতে হবে, ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেটরস হায়ার করতে হবে, এবং কি বাংলাদেশে তো এমন অনেকেই আছেন যারা কাজটা করতে আগ্রহী, তাদের কাছে সেজন্য যেতে হবে, তাদের কাছে এটার জন্য রিচ করতে হবে। তো এইটা যে আসলে খুব বেশি কঠিন বলে আমি মনে করছি না আর কি। আর একটা বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় তো আসলে ফ্যাসিবাদের দোষরা এখনো লুকিয়ে আছে বিভিন্ন জায়গায়, ইভেন আমাদের রাষ্ট্রীয় সংস্থাগুলোর মাঝে ইভেন আমরা দেখেছি যে পুলিশও উত্তরায় যিনি একজন খুনি ছিলেন এবং অভিযুক্ত, সরাসরি গণহত্যায় অভিযুক্ত, তাকে অ্যারেস্ট করার পর পরবর্তীতে তিনি সেখান থেকে থানা থেকে নাকি পালিয়ে গেছেন। তো এই ধরনের পুলিশের জায়গা থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর জায়গা থেকেও তো একটা অসহযোগিতামূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি। তো এছাড়াও আবার বিভিন্ন জায়গায় অনেক রাজনৈতিক নেতারা স্লোগান দেখি যে কথা বলছেন, গত পরশুদিন ওদের একজন কথা বলেছেন এরকম যে কাউকে অ্যারেস্ট করতে হলে নাকি তার অনুমতি লাগবে, এই ধরনের কথা আমরা দেখেছি। সো ওভারঅল যদি আমি বলতে যাই যে তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে, সেখান থেকে এক ধরনের অসহযোগিতা আছে, এটা অস্বীকারের কোনো জো নাই। আবার সরকারের তরফ থেকে যে ধরনের কার্যক্রম, উদ্যোগ, গতিশীলতা আমরা আশা করছিলাম এবং আমরা এক ধরনের প্রস্তাবনাও দিয়েছি, সেগুলোর আমরা কোনো ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি না ওভাবে, এবং তাদের সেগুলো দৃশ্যমানতা নাই। আর থার্ড যে ইস্যুটা, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা ছাড়া আসলে এটা শুধুমাত্র আমাদের পক্ষে, আমরা একটা নতুন রাজনৈতিক দল, আমাদের পক্ষে এককভাবে হয়তো এটা করা সম্ভব না। তবে আমরা পিপলকে মোবিলাইজ করাচ্ছি, পিপল এই সম্পর্কে আমাদের পাশেই আছে, কারণ আমরা বারবারই বলছি যে এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। সো বিচারের পথে আমরা অগ্রগামী হচ্ছি, আমরা বারবার বিচারের কথা বলছি, এবং এখানে আমরা মানুষজনকে আমরা পাশে পাচ্ছি। রেজাউল করিম রনি, আমরা রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে খুব একটা আশাবাদী হতে পারছি না। সেই পুরনো কথা যেটা বলছিলাম যে সবার আগে দল,
তারও বেশি ব্যক্তি, এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তরুণরা যে ঘটনাটি ঘটিয়েছে, আপনি শুরুতে বলছিলেন যে রাজনৈতিক দলগুলো সেটা রিড করতে পারছে না, যে ঘটনা আসলে কি ঘটলো। 24-এর আগের অবস্থা 24-এর পরের অবস্থা সম্পূর্ণ বদলে গেছে। আমরা এটা নিশ্চিত করে বলতে পারি, এই তরুণরা যদি অ্যাক্টিভ না থাকতেন সংঘবদ্ধভাবে, যে নামেই হোক না কেন, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহলে কিন্তু অনেক কিছু পাল্টে যেত। তারা ঐক্য এবং অ্যাক্টিভ থাকার কারণে সাধারণ মানুষ তাদেরকে সাপোর্ট করেছে। এমনকি যে রাজনৈতিক দলের নেতারা যাই বলুন না কেন, তাদের কর্মীরা কিন্তু, সাধারণ যারা সমর্থক, তারা কিন্তু এদের পক্ষে যে কোনো ডাকে সাড়া দিয়েছে। আমার প্রশ্ন হলো যে এই যে তরুণরা সক্রিয় রয়েছে এবং থাকবে, আমরা আশাবাদী, এটা আমাদের আশার কথা। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো এই দায়িত্বটা পালন করবে না। দেখেন, সেই এক কথাতে আমি বলতেছি না যে কৌশল প্রতিপক্ষ সবই থাকবে, কিন্তু চেতনাটা ধারণ করা। হ্যাঁ দেখেন, অভ্যুত্থানের চেতনা যে কথাটা আমরা বারবার বলতেছি, সেটা কি? 24-এর সাবজেক্টিভিটি হলো প্লুরাল, এবং এই প্লুরালিটিটা এমন একটা শক্তিশালী জায়গা যেটার একক কোনো ক্রেডিট কারণে, আবার সবাই ক্রেডিটের অংশীদার। তাইলে এই যে সম্মিলিত একটা ফিলেন্থ্রপিক সলিডারিটির আবির্ভাব হইল, সেইটার জায়গা থেকে আপনার নিজেকে রূপান্তর করা। হ্যাঁ, আপনি বাংলাদেশ করতে চান, নাগরিক ভিত্তিক রাজনীতি করতে চান, গণতান্ত্রিক রাষ্ট্র করতে চান, খুবই ভালো কথা। কারে দিয়া করবেন? আওয়ামী চোর বাটপারদের দিয়া? বা যে লোকটা আপনার 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়া মনে করছে সে আগায় গেল, সফল হইল জীবন তার, হ্যাঁ, এবার সে সালাম পাবে, হ্যাঁ, তারপরে ভালো করে বিয়ে দিবে ছেলে মেয়েকে, হ্যাঁ, সেই লোকটা দিয়ে আপনি গণতান্ত্রিক দেশ করবেন? নো, হবে না। আপনাকে দেখেন, ফ্যাসিবাদের যে সামাজিকরণ হওয়ার ফলে মোরাল ফ্যাব্রিক যেটা সমাজের ভেঙে গেছে, এটাকে আপনার ফিরায় আনতে হবে। এবং এটা ফিরায় আনার একমাত্র পদ্ধতি এবং সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো, যেই বাচ্চা ছেলেটা বিদায় পৃথিবী হলো বন্দুকের সামনে দাঁড়াইলো, তাকে রেসপেক্ট করা। আপনি বীরদের যদি রেসপেক্ট না করেন, সেই জাতি দাঁড়ায় না। আবার ভণ্ড বীর তৈরি হয়ে গেলে এবং তারা যদি মাথায় তুলে নাচেন, তাহলে আরও সর্বনাশ হয়ে যাবে। এটা 71 উপরে দেখা গেছে। হ্যাঁ, ফলে আপনার প্রকৃত বীর যারা, তাদেরকে আপনি অসম্মান করতে পারবেন না। এই বাচ্চা ছেলেদের যারা আহত হয়েছে বা আন্দোলনের নেতৃত্বে যারা নিহত হয়েছে, তাদের কথা তো আছেই। হ্যাঁ, এদেরকে আপনি কি করবেন? এরা আপনার এমন একটা ঐতিহাসিক ঘটনা ঘটাইছে, ফলে এরা রাজনৈতিকভাবে পরিপক্ক না হোক, এরা 1000টা ভুল করুক, কিন্তু তাদের প্রতি আপনার অ্যাটিচিউডটা যদি এরকম হয় যে আপনি তাদেরকে অসম্মানিত করবেন, হ্যাঁ, তাদেরকে আপনি বিপদগ্রস্ত ফেলবেন, তাদেরকে আপনি ফেল প্রমাণিত করবেন, আপনি দেশ গঠন করতে পারবেন না। বরং তারা যেখানে ফেল করতে যাচ্ছে, অভ্যুত্থান হয়ে গেছে ধরেন, অভ্যুত্থানের পরে তারা তাদের প্রতিদিনের প্রাত্যহিক প্রক্রিয়ায়, কর্মসূচিতে যেখানে ফেল করতে যাচ্ছে, সেখানে আপনি স্বতঃপ্রণোদিত হয়ে গিয়ে সেটা সফল করে দিবেন। রেজাউল করিম রনি, একটা বিষয় কিন্তু আমরা একটু আতঙ্ক বোধ করি, উদ্বিগ্ন হই। সেটি হলো যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পতিত সরকারের দোসররা সবসময় দুটো পক্ষকে কঠোর ভাষা আক্রমণ করে। এটা হলো ইউনূস সরকার, প্রফেসর ইউনূস সরকার যাতে ব্যর্থ প্রমাণিত করা এবং তাকে কত দ্রুত বিদায় করা যায়। আরেকটা হলো এই তরুণদের আক্রমণটা করে। কিন্তু আমরা উদ্বিগ্ন হই তখন যখন দেখি অনেক রাজনৈতিক দলের সঙ্গে তাদের কথা মিল হয়ে যায়। না, আপনার মিল হয়ে যাওয়াটা অস্বাভাবিক তো কিছু না, উদ্বিগ্ন হওয়ার তো কিছু নাই ভাই। কারণ আমাদের এখানে রাজনীতি বলতে যেটার বিকাশ হয়েছে, সেটা হলো আওয়ামী মডেলের বিকাশ হয়েছে। এবং এখানে জামাত বলেন, বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, এগুলো আওয়ামী রিয়েকশনের রাজনীতি করতে করতে এরা নিজেদের রাজনীতি বিকাশের সুযোগই পায়নি। সবাই একটা ছোট ছোট আওয়ামী লীগ আকারে বিকশিত হয়েছে, তাই না? তো ফলে আপনার আওয়ামী মডেলের বাইরে যাওয়ার জন্যই তো এই কথা বলতেছি আমরা। তা আওয়ামী মডেলের বাইরে আপনি কিভাবে যাবেন? আওয়ামী মডেলের বাইরে আপনি যাবেন অভ্যুত্থানের যে স্পিরিট, এটাকে আপনি যখন নিজে আপহোল্ড করবেন। আপনি তো ছিলেন, আপনি অভ্যুত্থানের পার্ট, অভ্যুত্থানের কর্তা সত্তা। হ্যাঁ, দেখেন জেএনজি ঘটনাটা কি ঘটাইছে। জেএনজি হইল তার বাপ দাদার ইতিহাস 71-90 থেকে আইসা সে তার নিজের ইতিহাস ক্লেম করছে, সেটা সে করবে না? আপনি তো তার মর্যাদা দিতে পারেন। অভ্যুত্থান নিয়ে গর্ব করেন কিভাবে? আপনি 54 বছরে এমন এক রাজনৈতিক কাঠামো গড়ে তুলছেন, আপনি আপনার বাচ্চাদের সেভ করতে পারেন না, তাদের গুলি খাইয়া মরতে হয়। এটা কোনো দেশ হইলো? এটা কোনো রাজনীতি হইলো? এটা একটা যদি বলে, এটা শুধু বোধহয় ফিলিস্তিনের গাজা। হ্যাঁ, এটা আমি বারবার বলছি, ফিলিস্তিনের গাজা স্ট্রিপ ছাড়া আর পৃথিবীর কতবার বলবো এক কথা আর বারবার। হ্যাঁ, তো এটা তো মনেই করা যায় না, এটা তো মনে হইলে মেজাজ ঠিক রাখা যায় না যে এইভাবে আমরা আমাদের বাচ্চাদের হারাইছি। এটা তো কোনো গর্বের বিষয় না, লজ্জিত হওয়ার বিষয় আমাদের। তারপরেও আমরা এই বাচ্চা পোলাবানদের পিছনে লাগি। কি কোন যুক্তিতে, কোন আক্কেলে আপনি, কোন রাজনৈতিক প্রজ্ঞায় আপনি এদের বিরুদ্ধে কথা বলেন? এদের 1000টা ভুল থাকতে পারে। আপনি রাজনীতি প্রবোজ করবেন,
সেই রাজনীতিটা হবে অভ্যুত্থানের পরে বাংলাদেশটা আপনি গঠন করবেন। এখন বিকাশের সময় আপনি ঝগড়া করে বিনাশ করেন। এই যে কয়দিন আগে বিএনপি জামাত শিবির ছাত্রদল কি শুরু করছিল দেশে, শুরু করছিল, আর এই যে পুরো আইন শৃঙ্খলা অবস্থাটা দেখেন, পুরো সামাজিক অবস্থাটা দেখেন, অস্থিরতার দিকে চলে গেছে। হ্যাঁ, সেনাপ্রধানেরা এসে কড়া ভাষায় বলতে হইলো তারপরে আইসা। কিন্তু সেনাপ্রধানের একটা বডি ল্যাঙ্গুয়েজ তো এরকম হওয়ার কথা না, এটা তো দেখতেও ভালো শোনায় না, কিন্তু এটা কেন এই জায়গায় গেল? আপনাদের শত্রু কি আপনারা জানেন, আপনাদের ক্যাপাসিটি কি আপনারা জানেন, আপনাদের 54 বছরের ফেলোর কি আপনারা জানেন, তারপরেও আপনারা রিয়েলাইজ করেন না কেন? আপনার একটা প্রোঅ্যাক্টিভ প্রোডাক্টিভ রাজনীতি লাগবে রে ভাই। বাংলাদেশে এখন রাজনীতিটা কি হবে? এখন রাজনীতিটা হবে যেটা আমরা বলি ফিলেন্থ্রপি অ্যাস পলিটিক্স। এই রাজনীতি করতে হবে। রাজনীতি অ্যাস ফিলেন্থ্রপি এরকম না যে আপনি নেতা হবেন, তারপরে 200 কোটি টাকার প্রজেক্ট নেবেন, 2000 কোটি টাকা চুরি করবেন, 10 টাকার উন্নয়ন করবেন বা 10,000 টাকার উন্নয়ন করবেন। নো, আপনি রাইট নাও খালি হাতে এখন নেমে যাবেন, এখন জনগণের পাশে থাকবেন। হ্যাঁ, এই আপনার রাজনীতির দেখেন, রাষ্ট্রটা, আমাদের রাষ্ট্রটা কি, আমাদের রাষ্ট্রটার মানুষের মনোভঙ্গি কি রাষ্ট্রটার প্রতি, যে এটা একটা এমন একটা সিন্ডিকেট যেখানে সাথে জড়িত থাকলে আমার ভাগ্য অর্থনৈতিকভাবে উন্নতি হবে। আচ্ছা, আরেকটা জিনিস এই জায়গার থেকে আপনার তো রাষ্ট্রটাকে মুক্ত করতে হবে। আপনার এই রাষ্ট্রটা তো জনবান্ধব না, এই রাষ্ট্রটা সিন্ডিকেটেড। সরকারি চাকরিজীবী যারা, তারা নিজেদের বোয়াল মাছ মনে করে, সব চাবাইয়া খাবে, তারা গিল্লা খাবে। হ্যাঁ, এইবার যারা টেন্ডার করে তারা মনে করে আচ্ছা সেই আসল কাজটা করবে। হ্যাঁ, এই রাষ্ট্র, এটা সেই রাষ্ট্রের আশেপাশে যাবে এবং টাকা কামাই নেবে। এটা তো হওয়ার কথা ছিল না। রাষ্ট্র, বাংলাদেশ একটা গরিব দেশ, তার অফিসের অবস্থা দেখেন, এত চকচকা তকতকা থাকবে কেন? যে দেশের মানুষ এখনো ঠিকমতো খাবার খাইতে পারে না, মানে কি, খাবারে সে তার নিউট্রিশন কম্প্রোমাইজ করে প্লেটে। হ্যাঁ, মাছ মাংস ঠিকমতো খাইতে পারে না, হয়তো সে পেট, মানে আপনার ডাল ভাত খেয়ে পেট ভরে। হ্যাঁ, সেখানে প্রপার নিউট্রিশন নাই, সেখানে এত চকচকা তকতকা অফিস দরকার কি আপনার? এত বাহাদুরি কোথা থেকে আসে? হ্যাঁ, মানুষের তো কোনো মর্যাদা নেই এই দেশে, মানুষের মর্যাদা নাই সে দেশে, সরকারের এত চকচকা তকতকা অবস্থা থাকার দরকার নেই, এত গর্বের তো আপনার দরকার নেই। হ্যাঁ, এডুকেশনের, আপনার বাংলাদেশের এডুকেশন ব্যবস্থা দেখেন, এক বুয়েট ছাড়া, আমি পৃথিবীর বহু দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে, এক বুয়েট ছাড়া আর কারো কোনো একাডেমিক মর্যাদা নেই, কেউ গুনেই না, পাত্তাই দেয় না। তো আপনি খালি গর্বে গর্বিত হয়ে যান। এই মিথ্যা গর্ব তো আপনাকে জাতিগতভাবে সারা দুনিয়ার আপনার স্টেক নামাই দিছে। আপনার ডক্টর ইউনুস ছাড়া নাই কিছু আপনার গ্লোবালি আপনার নিজেকে রিপ্রেজেন্ট করার মতো। সায়েন্সে 2-4টা লোক আছে তাও। হ্যাঁ, আপনার সোশ্যাল ফ্যাকাল্টিতে তো নাই আপনার। তো সেই রকম একটা দেশ, এত বড় কমিউনিটির দেশ। হ্যাঁ, আপনি ইন্ডিয়া, পাকিস্তান, ইভেন নেপালের দিকে তাকান। নেপালে ওয়েস্টার্নের ভূখণ্ডে নেপালের সিটিজেনরা কি ভূমিকা পালন করে, শ্রীলঙ্কানরা কি করে, আর আপনার বাংলাদেশিরা কি করে? হ্যাঁ, আপনার তো কোনো মানব সম্পদ ডেভেলপ করেন নাই। আপনি ডেভেলপ করছেন কিছু আপনার নন স্কিল লেবার, কিছু ডেভেলপ করছেন যারা পশুর মতো কাজ করে এবং মারা গেলে তার লাশটা ঠিকমতো এই দেশে এসে পৌঁছায় না। আপনি বাংলাদেশে মানুষের তো কোনো মর্যাদা নাই। মানুষের মর্যাদা থাকলে আমরা দেখেন একটা দেশ কতখানি সভ্য, এটা আপনি বুঝবেন কিভাবে জানেন? শিশু এবং নারীদের প্রতি সেই সমাজ কিভাবে আচরণ করে। এখানে নারীদের অবস্থা দেখেন, শিশুদের অবস্থা দেখেন। একটা বাচ্চারা আপনি সাইরা দেন, রাস্তা 10 মিনিটের মধ্যে মরে যাবে, তারা সেভ করার কেউ নেই। আপনি ওয়েস্টার্ন একটা এজেন্সি একটা বাচ্চারা সাইরা দেন, হ্যাঁ, সমস্ত গাড়ি দাঁড়াই যাবে ওর জন্য, ও আগে যাবে পরে গাড়ি যাবে, কোনো সমস্যা নেই, তার সেফটি আছে। হ্যাঁ, আপনি একটা নারীর দেখেন, সন্ধ্যার পর একটা নারী ঠিকমতো যাইতে পারবে কিনা। হ্যাঁ, তো আপনার এই হলো আপনার সমাজ। তো সেখানে আপনার পুরা সমাজের একটা পুনর্গঠন লাগবে। সংস্কার তো ভাই হবে না, সংস্কারের কিছু এখানে যে জায়গায় গেছে দেশটা, আপনার একটা পুনর্গঠন লাগবে। এই জন্য একটা সম্মিলিত ঐক্য, যেটা আপনি 5 তারিখে দেখাইছেন অলরেডি, সেখান থেকে আপনি পিছনে ফিরেন কেন? সেইটাতে আপনি অটুট থাকেন। এবং দেশ গঠন হবে কিভাবে? এর আগে যেটা বলছিলাম, খালি আপনি আওয়ামী লীগকে রিট করেন এবং আওয়ামী লীগ যা করছে তার উল্টাটা করেন। এবং দেশ সংস্কারের আসল কাজটা কি, যেটা একটু আগে আপনি প্রশ্ন করলেন, আপনি আওয়ামী লীগের বিচার করেন, বিচারটা টপ টু বটম করেন, মানে সেক্টর ধরে ধরে করেন, একদম ডোর টু ডোর, রোড টু রোড করেন, দেশ সংস্কার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রেজাউল করিম রনি এবং সালেউদ্দিন সিফাত। সালেউদ্দিন সিফাত, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি হবে?
যে আমরা আগেই বলেছি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের কথা বলবে। আমাদের কথা বলেছি যে আমরা এটা একটা সিভিল অ্যান্ড পলিটিক্যাল প্ল্যাটফর্ম আকারে থেকে যাবে, এবং যদি আমরাও ট্র্যাকলেস হয়ে যাই, আমরা যদি ট্র্যাকের বাইরে চলে যাই, তাহলে জাতীয় নাগরিক কমিটি যারা আছেন তারা আমাদেরকে আবার ট্র্যাকে ফেরার জন্য আমাদেরকে যে পর্যাপ্ত যেগুলো ক্রিটিক করা প্রয়োজন সেটা তারা করবেন আর কি। তো এই জায়গায় আপনি দেখে থাকবেন যে আমরা ইন্টারনালি আমরা কিছু ফর্ম ছেড়েছিলাম যে যারা রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে চায় তারা এখন রাজনৈতিক দলে আছে, জাতীয় নাগরিক পার্টিতে আছে, আর যারা জাতীয় নাগরিক কমিটিতে থেকে তাদের সিভিল অ্যান্ড পলিটিক্যাল যে কার্যক্রম সেগুলো চালাতে চায় তারা সেখানে থাকবে। সো এইটা হচ্ছে এই দুটোকে এভাবে আমরা ফাংশন করবে বলে আমরা মনে করছি। এবং যারা জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে তাদের কিন্তু রেসপেক্টিভ যে পজিশনগুলো ছিল, পোস্টগুলো ছিল, সেগুলো কিন্তু টার্মিনেট হয়ে গেছে, যে নিয়ে তারা পার্টিতে চলে এসেছে। আমাদের নাগরিক পার্টি আত্মপ্রকাশের পরেই অনেকেই একটা বড়সড় কথা বলছে যে এদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, এদের কোনো রাজনৈতিক যে তাদের এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন ছিল সেটা নাই। তো আসলে তারা যেভাবে 2024-কে আসলে রিড করে নাই, একই সাথে এর জবাব কিন্তু সম্ভবত একজন রিকশাওয়ালা দিয়েছিলেন। উনি বলেছিলেন যারা এই ফেসিবাদ হাসিনা সরকারকে সরাই দিতে পারে তারা রাজনৈতিক দলও করতে পারে না, রাজনৈতিক তার দল মতো করে সরলীকরণ রাজনৈতিক বলছে, কিন্তু এটা বাস্তবতা। জি না, রাজনৈতিক দল তো করতে পারে, সেটা তো যে কেউ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, কিন্তু অভিজ্ঞতার যে ঘাটতি নিয়ে বারবার আলাপ আলোচনা উঠছে। দেখুন 2024-এ কারা রক্ত দিয়েছে? যারা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে, যেগুলো যারা 2024-এর এখন হত্যাকর্তা বা 2024-এ যারা নেতৃত্বটা দিয়েছে, তারা কিন্তু 2018-তে স্কুলের শিশু ছিল, স্কুলের বাচ্চা ছিল, কিশোর ছিল, টিনেজার ছিল। আবার 2018 সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছে তাদের কিন্তু এখানকার একটা আছে, মানে বড় ভূমিকা। তো ফলে 2018 কোটা সংস্কার আন্দোলন, 2018-তে নিরাপদ সড়ক আন্দোলন, এরপর আপনার ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক 2019-এ যে ডাকসু ইলেকশন পরবর্তী যে ছাত্রলীগের বিরুদ্ধে এক ধরনের শক্ত রেজিস্ট্যান্স গড়ে উঠেছিল, এগুলোর মধ্য দিয়ে কিন্তু নানাভাবে আমাদের রাজনীতিটা কি হবে আগামী সেগুলো শেপ হচ্ছিল। রেজাউল করিম রনি এই অনুষ্ঠানে একদিন বলতেছিলেন, সেটি হলো ঘটনা প্রবাহ মানুষকে অভিজ্ঞতা এত বেশি সমৃদ্ধ করে যেটা হয়তো 3 দিনে যে অভিজ্ঞতা হয় বা 10 দিনে যে অভিজ্ঞতা হয়, দেখা গেলো 10 বছরে সেটা হয় না। এটা বাস্তবতা, না সেটা সত্য। এবং আমি তো বারবার বলছি যে এগুলোর যে ঘটনা প্রবাহ আপনি জেনে থাকবেন, এই স্টুডেন্টরা কিন্তু বারবার নিজেদেরকে এভাবে ইতিহাস থেকে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করেছে। আমি গতকাল গেল 2রা মার্চ আমাদের যে পতাকা দিবস গেল, পতাকা দিবসে আমি একটা স্মৃতি স্মরণ করেছি, শেয়ার করেছি। সেটা হচ্ছে 2রা মার্চে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের জাতীয় নাগরিক কমিটি যিনি আহ্বায়ক ছিলেন, এখন বর্তমান পার্টির মুখ্য সমন্বয়কের ভূমিকা পালন করছেন, তিনি রাজু ভাস্কর্যে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে এবং সীমান্ত হত্যার বিরুদ্ধে তিনি কিন্তু অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এবং সেখান থেকে তিনি পতাকা উত্তোলন করেছিলেন। তা সেই রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা বসে আলাপ আলোচনা করতাম আমাদের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত এবং সীমান্ত হত্যা বন্ধে আমাদের কার্যকর কী পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়াও ইতিহাসের দিকে থ্রো ব্যাক করে আমাদের যে পরিচয় সেটা কেমন হওয়া উচিত, আমাদের স্বতন্ত্র পরিচয় উদ্ধারের যে কার্যক্রম সেটা নিয়ে যে বাহাস, সেগুলো কিন্তু আমরা চালিয়েছি। ফলে আমাদের যে এই অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে এখানকার তরুণ সমাজের যে বা ছাত্রদের যে কোনো ধরনের প্রিপারেশন ছিল না বা বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনা ছিল না, ব্যাপারটা মোটেও এরকম না। 2021 সালে আপনি দেখেন তারা আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম করেছে, আন্দোলন করেছে মোদির আগমনের উপলক্ষে। এরপর আবার 2022 সাল বলেন, আমি নিজেও তো আমরা ছাত্রদের যাতে অধিকার প্রতিষ্ঠিত হয়, মানবাধিকার যাতে রক্ষা হয়, ছাত্ররা যাতে গেস্ট রুমে নির্যাতনের শিকার না হয়, গণরুমে যাতে তাদেরকে পচে মরতে না হয়, এগুলো নিয়ে তো আমাদেরও কিছু বুদ্ধিভিত্তিক পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল কাজকর্ম ছিল, অ্যাক্টিভিজম ছিল। ফলে ইভেন 2023 সালে যখন এই যে নির্বাচন কেন্দ্রিক এক ধরনের ডামাডোল সব জায়গায় শুরু হলো, যে সবাই নির্বাচনে অংশগ্রহণের কথা আসলো, সেখানে কিন্তু ছাত্ররাও বারবার বলেছে যে আসলে এইভাবে নির্বাচন করে আসলে ফ্যাসিবাদী সরকারটাকে হটানো যাবে না, বরং এখানে আরও মানে পুনর্গঠনমূলক কিছু চিন্তাভাবনা আমাদের করতে হবে। সেখানে হয়তো সরাসরি তারা অভ্যুত্থানের কথা বলে নাই। তো এখন ফলে অনেকেই যারা বলছেন যে রাজনৈতিক অভিজ্ঞতা নাই বা তাদের আসলে ওই ধরনের যে সিলসিলা সেটা নাই, ব্যাপারটা মোটেও এরকম না। এই যারা তরুণরা নেতৃত্ব দিয়েছে তাদের একটা রাজনৈতিক অভিজ্ঞতা এই ঘটনা প্রবাহের মধ্য দিয়েই হয়েছে এবং এগুলোই কিন্তু তাদেরকে শেপ দিয়েছে যে কিভাবে তারা 2024-এ এই যেমন তারা যে বাংলা ব্লকেট বলেছে কিংবা 3রা আগস্টে যে তারা একটা এক দফা দিয়েছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা তো জাস্ট আচমকা কোথাও থেকে উদয় হয় নাই, এটা তো নিশ্চয়ই একটা বহু বছরের যে তারা চিন্তা চেতনা এগুলোর একটা ফলাফল। তো ফলে এই ধরনের আসলে কথা বলে আমাদেরকে ডিমিন করা বা খাটো করার কোনো অপশন নাই বলে আমি মনে করছি। রেজাউল করিম রনি, দেশের স্বাধীনতা আর রাজনৈতিক স্বাধীনতা দুইটা যদি পরিপূরক না হয়, একসাথে না থাকে, তাহলে সেই জনগোষ্ঠী রাজনৈতিকভাবে পলিটিক্যাল জনগোষ্ঠী হয়েছে বা স্বাধীনতাবাসী সেটা বলা যাবে না। ফলে 24 আপনাকে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে এবং
24-এর আলোকে আপনার পুরা ইতিহাসের ইভেন্টগুলোর একটা রিডিং হবে। সেই রিডিংগুলোর ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু অনেক আগেই বলছিলাম, আমরা 13 সালেই বলছি হেফাজতের ওই উত্থানের আগে শাহবাগের বিরুদ্ধে যখন আমরা অ্যাক্টিভ ছিলাম, বাংলাদেশে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের বিরুদ্ধে যদি আমরা না যেতে পারি তাহলে বাংলাদেশের মুক্তি হবে না। ফলে এই অভ্যুত্থানের পেছনে যে, এবং আওয়ামী লীগ একটা বাই নেচার ফ্যাসিস্ট শক্তি, ও যত ভালোভাবেই আসুক, যেই মুখোশ পরে আসুক, ও ফ্যাসিস্ট হবে। এটা ওর ইন্টিগ্রেটেড ইডিওলজির মধ্যে ওই স্পিরিটটা রয়ে গেছে। এই জন্য আমরা আওয়ামী লীগকে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করে নতুন বাংলাদেশের সূচনা করতে হবে। এটা 13 সাল থেকে বলে আসতেছি, এটা নতুন চিন্তা না। এবং একটা অভ্যুত্থান ঘটানোর জন্য যেই ধরনের বুদ্ধিভিত্তিক কাজ করা দরকার সেটা আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে জীবন হাতে নিয়ে, আমরা তো বাইচে আছি অ্যাক্সিডেন্টালি, ফলে আমরা যে কথাবার্তা এইভাবে বলি ক্যাজুয়ালি, কারণ আমরা তো দেখছি ট্রমা কাকে বলে। রাতের পর রাত, দিনের পর দিন আমরা পালাইয়া বেড়াইছি, তাই না? তো ফলে এই অবস্থার মধ্যে দিয়ে আমরা একটা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখছি এবং আওয়ামী লীগকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য বুদ্ধিভিত্তিক তৎপরতা আমরা তাও তো 10 বছর হয়ে গেল করতেছি। 10 বছর পরে যে রেজাল্ট আসছে, এই রেজাল্টে আমি খুব একটা হ্যাপি না, কারণ আমরা আমাদের বাচ্চাদের হারাইছি। এটা যদি আরো সংঘবদ্ধভাবে পলিটিক্যালি আমরা করতে পারতাম তাহলে অভ্যুত্থানের পরে যে আওয়াজটা এটা আরো কইমা আসতো। কিন্তু সেটা দায়িত্ব ছিল কাদের? দায়িত্ব ছিল সম্মিলিত সংগঠিত পলিটিক্যাল ফোর্সগুলোর। তারা যদি ফেল করে তাহলে এটার কাফফারা জেনজি জেনারেশনের কাছে তাদের দিতে হবে। কারণ একটা অভ্যুত্থান আপনাকে এতটাই পলিটিক্যালি ম্যাচিউর করে যেটা আপনি 10,000 বই পড়েও পাবেন না। ফলে বাচ্চাদেরকে আপনি দেখেন, আপনি মুরব্বী হয়েও কিন্তু বাচ্চাদের সাথে বেয়াদবি করতে পারেন। মানে বেয়াদবির ব্যাপারটা বয়সের ব্যাপার না, ব্যাপারটা হলো আপনি যদি তার হিউম্যান স্পিরিটকে আন্ডারভ্যালুড করেন, আন্ডারমাইন করেন, তাহলে তার সাথে আপনার বেয়াদবি করা হয়, তাকে হিউমিলেশন করা হয়, হিউমিলেশনের শিকারে পরিণত করা হয়। এই জন্য বয়সের ব্যাপার না, এটা ব্যাপারটা হলো আপনি তার হিউম্যান, তার ডিগনিটিকে আপনি রেসপেক্ট করেন কিনা সেইটা করতে হবে। এবং সেটা বয়স নির্বিশেষে, লিঙ্গ ধর্ম নির্বিশেষে করার মধ্য দিয়ে আমাদের একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ লাগবে। তাহলে আমরা এই যে ত্যাগ, এই যে শহীদদের সামনে দাঁড়ানোর হয়তো স্পর্ধা রাখতে পারবো, সাহস রাখতে পারবো। সালেউদ্দিন সিফাত এবং রেজাউল করিম রনি, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।